স্বাগতম অশরীরীর তৃতীয় এপিসোডে। অন্ধকারের প্রতি অনুরাগী বন্ধুরা, শুভ অশুভ সন্ধ্যা। আজ শনিবার, আর শনিবার মানেই অশরীরী রাত। আমি আপনার হোস্ট অশরীরী। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই এই ভয়ের যাত্রা। আজ আমরা ধাপে ধাপে নামব বাংলাদেশের 4টি ভুতুড়ে স্থানের গভীরে: খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ আর শিয়ালদহ। আজকের গল্পগুলো শুধু ভয়ের নয়, বিস্তৃত। এগুলো ইতিহাসের সেই সব আঁধার কোণে আলো ফেলবে যেখানে সময় থমকে দাঁড়িয়েছে। আপনারা যেখানেই আছেন, কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন। আর যদি একলা থাকেন, তাহলে পিছনে ফিরে তাকান একবার। চলুন, প্রথম টিকিট কাটা হোক। গন্তব্য খুলনা। প্রথম ঘটনা, খুলনা থেকে রিফাতের পাঠানো গঙ্গামতির ডাক, 2024-এর ডিজিটাল ফুটেজ যা হারিয়ে যায়নি। রিফাতকে অসংখ্য ধন্যবাদ। রিফাতের ভাষায় ঘটনাটি বলছি। অশরীরী ভাই, সালাম নেবেন। আমি খুলনার রূপসা উপজেলার বাসিন্দা। গত 26শে অক্টোবর 2024 রাত 11:55 ঘটনা। আমার এক আত্মীয় রেলওয়েতে চাকরি করেন। তিনি আমাকে প্রথম ফোন করেন। তিনি বললেন, ভাই, আজকে ভয়ঙ্কর একটা কিছু ঘটেছে। আমি বলতে পারছি না, কিন্তু আমার ফোনে একটা ভিডিও রেকর্ড হয়ে গেছে। আমি ছুটে গেলাম তার বাসায়। সে ভয়ের কারণে জ্বর নিয়ে শুয়েছিল। তার ফোনের গ্যালারি খুলে আমি যে ভিডিওটি দেখলাম, আমার শরীরে রক্ত যেন জমাট বাঁধল। ভিডিওটি শুরু হয় ট্রেনের কেবিন থেকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ রেল ক্রসিংয়ের বাতিগুলো নিজে নিজে জ্বলে উঠল। ট্রেনের ক্যামেরার সামনে পড়ল একটা পুরনো লোহার সাইনবোর্ড, গঙ্গামতি হাল্ট। কিন্তু আমরা সবাই জানি এই হাল্ট কয়েক দশক আগেই বন্ধ। তারপরে ইঞ্জিন চালক, মানে আমার আত্মীয়, যে তার হেডলাইট ফুল করলেন। আলো পড়তেই দেখা গেল পুরো প্ল্যাটফর্মটা যেন একদম নতুন, পরিষ্কার। আর সেখানে আল্লাহ, দাঁড়িয়ে আছে প্রায় 3 ডজন মানুষ। তাদের কাপড় চোপড় একদম পুরনো যুগের, কেউ লুঙ্গি পাঞ্জাবি, কেউ শাড়ি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের কোনো মুখ ছিল না, শুধু সমতল ফ্যাকাশে চামড়া। আমার আত্মীয় একটা চিৎকার দিলেন, কিরে, এগুলো কে? এরপর ভিডিওতে শোনা গেল তার নিজের নিঃশ্বাসের দ্রুত শব্দ। ট্রেনটা তখন অটোমেটিক্যালি জরুরি ব্রেকে থেমে গেছে। তারপর ক্যামেরা ঝাঁকি খেল। সে জানালার কাঁচে মুখ লাগিয়ে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ ক্যামেরার ভিউ বদলালো। সে নিচে ট্র্যাকের পাশে তাকাচ্ছে। সেখানে একটা ছোট ছেলে, বয়স 7-8 বছর, নীল হাফ প্যান্ট, সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। ছেলেটি মুখে হাসি নিয়ে ট্রেনের দিকে হাত নাড়াচ্ছিল। আমার আত্মীয় বললেন, বাবা, তুই এখানে কি করছিস, একা? ছেলেটি জবাব দিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল একটা বুড়ো মানুষের, কর্কশ। সে বলল, আমি একা না, আমরা সবাই আছি। তুমি আমাদের নামতে দিলা? এরপরে ভিডিওর ফ্রেমে সেই মুখহীন যাত্রীরা একসাথে ট্রেনের দিকে কয়েক পা এগিয়ে আসলো। তাদের হাত ছিল নিচের দিকে ঝুলে, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সবচেয়ে আতঙ্কের মুহূর্তটা এলো যখন আমার আত্মীয় পিছনে সরে আসতে গিয়ে ক্যামেরাটা ওপরের দিকে তুলল। ট্রেনের শেষ কোচের ছাদে কি ছিল জানেন? 3টি কালো পচা লাশ, গলায় দড়ি দিয়ে বাঁধা, যেগুলো হালকা হাওয়ায় দুলছিল। তাদের চোখ দুটো খোলা, আর তারা যেন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ভিডিওটা এখানেই কেটে গেছে। পরের অংশটা আসলে অডিও রেকর্ডিং। আমার আত্মীয়ের হাঁপানি উঠেছে, সে কাঁদছে। আর তার ফোনের রেকর্ডারে ধরা পড়েছে সেই প্ল্যাটফর্মে দাঁড়ানো মুখহীন যাত্রীদের একসাথে ফিসফিস করার শব্দ। তারা বারবার একটা কথাই বলছিল, দুটো বাকি, দুটো বাকি। পরের দিন সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। কিছুই পাওয়া যায়নি। কিন্তু আশেপাশে 3টে গ্রামের লোকজন শপথ করে বলে সেই রাতে তারা ট্রেনের হুইসেল আর অসংখ্য মানুষের পায়ের শব্দ শুনেছে। আমার আত্মীয়কে 1 সপ্তাহের ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, কিন্তু গত 3 রাত ধরেই সে একই স্বপ্ন দেখছে। সেই ছেলেটি তার বিছানার পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে, তুমি একজন, এখন আরও একজন বাকি। এই ঘটনার পর খুলনার স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করেছে যে 1971-এর সেই 34 শহীদের আত্মা তাদের 2জন হারানো সাথীকে খুঁজছে, এবং তারা প্রতিশোধ নয়, বরং পূর্ণতা চায়। কিন্তু সেই পূর্ণতা মানে কি আরও 2জন জীবন্ত মানুষকে তাদের তলে ফেলানো? ভিডিও এবং অডিও ফাইল আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন বা না করুন, এই সত্যি ঘটনা। অশরীরীর মন্তব্য, রিফাতে পাঠানো ভিডিও এবং অডিও ফাইল বিশ্লেষণ করে আমাদের টিম যা পেয়েছে তা আরও ভয়াবহ। 2টো বাকি বলতে তারা কি বোঝাতে চান? 1971-এর নথিপত্র ঘেটে আমরা দেখি সেদিন গুলিবিদ্ধ হয়েছিল 34 জন, কিন্তু একটি গোপন রিপোর্টে দাবি করা হয়েছে সেখানে আরও 2জন শিশু ছিল যারা ট্রেনের ভেতর লুকিয়েছিল এবং পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তারা কি এখন অপেক্ষা করছে?
এই ছিল আজকের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা চট্টগ্রাম থেকে ফয়সালের পাঠানো পটিয়া এরিয়া, যেখানে গুগল ম্যাপও নীরব। ফয়সালের ভাষায় ঘটনাটি উপস্থাপন করছি। আমি চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় থাকি। এখানে একটা পরিত্যক্ত ক্লিনিক আছে, যেটা 90-এর দশকে বন্ধ হয়ে যায়। গত নভেম্বর মাসে আমাদের এলাকায় 4 জন কিশোর সেখানে অ্যাডভেঞ্চার করতে গিয়ে উধাও হয়ে যায়। তাদের ফোনের লোকেশন শেষবারের মতো যে জায়গাটা দেখায় সেটা ছিল ওই ক্লিনিক। পুলিশ তল্লাশি চালায়, কিছুই পায় না। কিন্তু আমি আর আমার কয়েক বন্ধু মিলে নিজেরাই অনুসন্ধান শুরু করি। আমরা এক রাতে ওই ক্লিনিকের কাছে যাই। ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একটা বিষাক্ত গন্ধ পেলাম, যেন ফরমালিন আর পচা মাংসের মিশ্রণ। আমরা টর্চ জ্বালিয়ে আগাই। হঠাৎ আমার ফোনের গুগল ম্যাপ ক্র্যাশ করলো। কিন্তু তার আগে পর্যন্ত আমি দেখতে পেলাম ম্যাপে আমাদের লোকেশনটা একেবারে ফাঁকা দেখাচ্ছে। কোনো রাস্তা নেই, কোনো বিল্ডিং নেই, শুধু স্যাটেলাইট ভিউতে একটা সবুজ এলাকা। তারপর আমরা ফার্স্ট ফ্লোরে উঠলাম, একটা অপারেশন থিয়েটারের মতো রুম। মাঝখানে একটা পুরনো মরিচা ধরা অপারেশন টেবিল। টেবিলের ওপর রাখা ছিল 4টে মোবাইল ফোন। সেগুলো ঠিক সেই কিশোরদের ফোন যারা নিখোঁজ। ফোনগুলো স্ক্রিন একসাথে জ্বলছিল, নিভছিল, যেন শ্বাস নিচ্ছে। আমরা কাছে যেতেই 4টে ফোন থেকে একসাথে একটা সাউন্ড প্লে হতে লাগলো। সেটা ছিল একটা শিশুর কান্নার রেকর্ডিং, কিন্তু সেটা বিপ্রুত, ভয়ঙ্কর গতি হয়ে যাওয়া, যেন হেলিকপ্টারের ব্লেডের শব্দ। হঠাৎ আমাদের পিছনের দরজা এমনিতেই বন্ধ হয়ে গেল। আমরা দরজা ভাঙতে চেষ্টা করছি, তখন আমার এক বন্ধু চিৎকার করে উঠল। সে জানালা দিয়ে বাইরে দেখতে পেল ক্লিনিকের লনের ওপর 4টে কালো মানুষের আকৃতির ছায়া হেঁটে বেড়াচ্ছে। তারা মাথা নিচু করে। তাদের কেউই আলো ফেলেনি, তারা শুধু অন্ধকার ঘন করছিল। আমরা ভয় পেয়ে দরজায় জোরে লাথি মারতেই অপারেশন রুমের একটি ওয়ার্ড্রোব থেকে টপ টপ শব্দ শোনা গেল। আমি টর্চের আলো ফেলে দেখি ওয়ার্ড্রোবের কাঁচের ভেতরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে হাত দিয়ে কাঁচে চাপ দিচ্ছে। তার মুখটা ছিল উল্টো, চুল দিয়ে ঢাকা, কিন্তু নাক মুখ আছে থুতনির জায়গায়। সে মুখ না খুলেই বলল, বের হয়ে যাও, এরা ক্ষুধার্ত। আমরা শেষ শক্তি দিয়ে দরজা ভেঙে পালিয়ে এসেছি। পরের দিন পুলিশকে নিয়ে গিয়ে দেখি ক্লিনিকটা একদম খালি। অপারেশন টেবিলও নেই, ফোনও নেই। কিন্তু মাটিতে আমরা 4 জোড়া ভিন্ন সাইজের পায়ের ছাপ পেলাম, যা কিনা ভবনের ভেতর থেকে শুরু হয়ে বাইরের একটা পুকুরের ধার পর্যন্ত গেছে এবং পুকুরে ডুবে গেছে। স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ লোক পরে আমাকে বললেন, 71 এই ক্লিনিকে স্বাধীনতা বিরোধীরা অনেক যুবক যুবতীকে নির্যাতন করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছিল। তাদের সংখ্যা ছিল 4 জন। তারা কি এখন ওই 4 জন কিশোরকে খুঁজছেন, নাকি 4টি নতুন দেহ? অশরীরীর মন্তব্য, ফয়সালের এই অভিজ্ঞতা একটি রেজিডুয়াল হটস্পটের কথা মনে করিয়ে দেয়, যেখানে অতীতের ট্রমা স্থানটিকে দূষিত করে রেখেছে। মোবাইল ফোনগুলো কিভাবে সেখানে এলো? আর সেই উল্টোমুখী মেয়েটি কে? সে ওয়ার্নিং দিচ্ছিল নাকি ফাঁদ পেতেছিল? গুগল ম্যাপের ফাঁকা জায়গাটা আসলে কি বোঝায়? সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা ময়মনসিংহ থেকে তানভীরের পাঠানো জলছবি, ব্রহ্মপুত্রের পানিতে যা ফুটে ওঠে। তানভীরের ভাষায় ঘটনাটি বলছি। ভাই, আমি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মানুষ। ব্রহ্মপুত্র নদের ধারে আমাদের বাড়ি। গত বন্যায় নদের পাড় ভেঙে আমাদের পুরনো একটা শ্মশান ধ্বংস হয়ে যায়। তারপর থেকেই আশেপাশের গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। বিশেষ করে যেসব গর্ভবতী মহিলারা নদের ধারে যান, তারা ফিরে এসে একই রকম স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নে এক সাদা শাড়ি পরা নারী তাদের বলছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কিন্তু আসল ঘটনা হলো গত 15ই ডিসেম্বর 2024 আমাদের এক প্রতিবেশীর বউ তৃষা, 8 মাস গর্ভবতী, সকালে নদীতে কাপড় ধুতে গিয়েছিল। সে ফিরে এসে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় এবং ডিলিরিয়াম মানে প্রলাপ বকতে থাকে। সে বারবার বলছিল, ওরা দুজনই আমার ভেতরে আছে, ওরা লড়াই করছে। আমরা প্রথমে কিছু মনে করিনি, কিন্তু যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন আল্ট্রাসাউন্ডে যা দেখা যায়, ডাক্তারদের মুখ হাঁ হয়ে যায়। স্ক্যানে তার গর্ভে একটি শিশুর পাশাপাশি আরেকটি অস্পষ্ট বড় আকৃতির ছায়া দেখা যায়, যেটা দেখতে
একজন প্রাপ্তবয়স্ক নারীর মতো। সেটা শিশুটিকে জড়িয়ে ধরেছে বলে মনে হচ্ছিল। তৃষা প্রলাপে বলতে লাগলো, নদীতে সে যে পাথরে বসেছিল সেটা নরম হয়ে গিয়েছিল যেন একটা নারীর গর্ভ, আর পানিতে তার নিজের প্রতিবিম্বটার পেট ফুলে উঠছিল না, বরং সেখানে একটা ডুবে যাওয়া মুখ দেখা যাচ্ছিল যেটা হাসছিল। আমি এবং আমার এক বন্ধু সাহস করে পরের দিন রাতে ওই জায়গাটায় গেলাম একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে। আমরা ক্যামেরাটা পানির ধারে একটা গাছে বেঁধে রেকর্ডিং চালু রেখে চলে এলাম। পরের দিন ফুটেজ দেখে আমরা রীতিমতো কাঁপতে শুরু করলাম। রাত 3:33 ক্যামেরায় দেখা যায় পানিতে একটা আলো জ্বলছে। একটা সাদা শাড়ি পরা নারী পানির ভেতর থেকে উঠে এসে পাড়ে বসছে। তার কোলে একটা শিশু। সে শিশুটিকে নিয়ে আদর করতে থাকে। তারপর হঠাৎ সে মাথা তুলে সরাসরি ক্যামেরার দিকে তাকায় এবং হাসে। তারপর সে শিশুটিকে ধীরে ধীরে পানিতে ডুবিয়ে দেয়। শিশুটি কাঁদছে না, বরং হাসছে। এর পরের ফ্রেমে সেই নারীটা পানিতে মিলিয়ে যায়, কিন্তু তার বসে থাকা জায়গাটায় একটা ভেজা ছাপ থেকে যায়। আর সেই ছাপের পাশে দেখা যায় আরও একটা ছোট পায়ের ছাপ, যেটা আমাদের দিকে, মানে গ্রামের দিকে এগিয়ে আসছে, এবং ফুটেজটা শেষ হয় সেখানে। এর 3 দিন পর তৃষার প্রসব বেদনা শুরু হয়, কিন্তু জন্ম নেয় একটি মৃত শিশু। আর সেই শিশুর গলায় জড়ানো ছিল একটা পুরনো ভেজা রূপোর পইচে বা পায়ের আংটি, যা তাদের পরিবারের কারো ছিল না। সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া ব্যাপার হলো তৃষা এখন সুস্থ, কিন্তু সে বলছে সে এখনো গর্ভবতী। সে তার পেটে নড়াচড়া অনুভব করে। ডাক্তারি পরীক্ষায় কিছুই পাওয়া যায় না, কিন্তু সন্ধেবেলা তার পেট ফুলে ওঠে আর ভোরবেলা চ্যাপ্টা হয়ে যায়। এখন গ্রামের লোকেরা বিশ্বাস করে ব্রহ্মপুত্র নদের সেই ডুবে যাওয়া মা তার নিজের সন্তানকে না পেয়ে এখন অন্য কারো সন্তান নিয়ে যাচ্ছে, এবং তৃষা এখন সেই মৃত শিশুর প্রতিশ্রুতিবদ্ধ মা হয়ে গেছে। অশরীরীর মন্তব্য: জলভূত বা জলপরীর কাহিনী প্রাচীন, কিন্তু তানভীরের এই রেকর্ড করা ফুটেজ এবং চিকিৎসা রিপোর্ট একে ভয়ঙ্কর রকমের বাস্তব করে তোলে। এটি কি শুধুই একটি আত্মার করুণ আবেগ, নাকি জলদেবতার অসন্তুষ্টির লক্ষণ? আর কেনই বা গর্ভবতী নারীরা টার্গেট? উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। অসংখ্য ধন্যবাদ তানভীরকে আমাদের এমন হাড় হিম করা ঘটনা শেয়ার করার জন্যে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও পাঠাতে পারেন আপনার সাথে বা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এখন চলে যাচ্ছি আজকের চতুর্থ ও শেষ ঘটনায়। চতুর্থ ঘটনা শিয়ালদহ, কলকাতা থেকে রিঙ্কুর পাঠানো ডিজিটাল আত্মা, যে শিশু শিয়ালদহের ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ রিঙ্কুকে। রিঙ্কুর ভাষায় ঘটনাটি বলছি। অশরীরদা, প্রণাম। আমি কলকাতায় পড়ি, শিয়ালদহ স্টেশনের কাছেই থাকি। গত জানুয়ারির শুরুর দিকে স্টেশনের ফ্রি স্টেশন ওয়াইফাই নিয়ে অদ্ভুত অভিযোগ উঠতে শুরু করে। রাত 2টো থেকে সকাল 4টের মধ্যে কেউ যদি সেই ওয়াইফাই ব্যবহার করে, তাহলে তার ডিভাইসে একটা অজানা ডিভাইস থেকে কানেকশন রিকোয়েস্ট আসে। নাম ছোটু ওয়ান্টস হোম। যদি কেউ ভুলবশত অ্যাকসেপ্ট করে, তার ডিভাইসে একটা পুরনো ভিডিও অটোপ্লে হয়। ভিডিওটা দেখতে 1940-50-এর একটা পরিবার শিয়ালদহের ট্রেনের জন্য অপেক্ষা করছে। একজন মা, বাবা আর 6-7 বছরের একটা ছেলে। ভিডিও সাইলেন্ট, কিন্তু শেষে ছেলেটা সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, সাবটাইটেলে আসে, আমি এখানেই আটকে আছি, আমার টিকিট কেটে দাও। কিন্তু আসল ঘটনা হলো গত 20 জানুয়ারি 2024 আমাদের এক আইটি বন্ধু সিদ্ধার্থ, আমরা কৌতূহলী হয়ে এই ছোটু ওয়ান্স হোম নেটওয়ার্কটাকে ট্র্যাক করার চেষ্টা করি। আমরা রাত 3টে স্টেশনের একটা পরিত্যক্ত রুমে, মানে পুরনো টিকিট কাউন্টারে, ল্যাপটপ নিয়ে বসি। আমরা ওয়াইফাই স্নিফার সফটওয়্যার ব্যবহার করি। হঠাৎ আমাদের ল্যাপটপে একটা এক্সটার্নাল আইপি অ্যাড্রেস থেকে কানেকশন রিকোয়েস্ট এলো। সেটা ছিল 192.168.1.943। এটা অসম্ভব, কারণ আইপি অ্যাড্রেসের শেষ অংশ 250-এর বেশি হয় না। আমরা ভয় পেয়েও অ্যাকসেপ্ট করলাম। সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিন নীল হয়ে গেল
আর সেখানে একটা কমেন্ট প্রম্পট খুলল। সেখানে টাইপ হচ্ছিল, হেল্প মি ফাইন্ড মাই প্ল্যাটফর্ম। নিজে থেকে টাইপ হচ্ছিল। আমরা কিবোর্ড বাদ দিয়ে মাউস দিয়ে কমেন্ট প্রম্পট বন্ধ করতে গেলাম, কিন্তু মাউস কার্সার নিজে থেকেই নড়তে লাগলো। সে আমাদের ল্যাপটপের ম্যাপে শিয়ালদহ স্টেশনের একটা পুরনো বিলুপ্ত প্ল্যাটফর্ম জিরোর দিকে নিয়ে গেল, যার এখন কোনো অস্তিত্ব নেই। তারপর আমাদের ল্যাপটপের ওয়েবক্যাম নিজে থেকে চালু হয়ে গেল। আমরা ক্যামেরা থেকে নিজেদের দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের পিছনে সেই পরিত্যক্ত রুমের কোণায় একটা ছায়া দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমরা চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম। দরজা বন্ধ। আমরা পিছনে তাকাতেই দেখি ল্যাপটপের স্ক্রিনে ক্যামেরার ফুটেজে একটা হাত বাড়িয়ে আসছে আমাদের দিকে। তারপর স্ক্রিনে মেসেজ আসে, থ্যাংক ইউ ফর দ্য ডেটা, নাও আই নো দ্য ওয়ে। পরের দিন স্টেশনের রেলওয়ে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করে, কারণ সেই রাতেই স্টেশনের পুরনো একটি আর্কাইভ রুমের দরজা খোলা পাওয়া যায়, যেখানে 1943 সালের মন্বন্তরের নিখোঁজ ব্যক্তিদের একটি লিস্ট রাখা ছিল। সেই লিস্ট থেকে শুধু একটি নাম মুছে গিয়েছিল, ছোটু বাপি চন্দ্র দে, বয়স 7, নিখোঁজের তারিখ 15/8/1943। এখন প্রতি রাতে শিয়ালদহের ওয়াইফাই নেটওয়ার্কে একটা অতিরিক্ত অদৃশ্য হটস্পট চলে, যার সিগন্যাল স্টেশনের পুরনো অংশগুলিতে সবচেয়ে বেশি শক্তিশালী। ধারণা করা হচ্ছে ছোটু শুধু তার বাড়ির পথ নয়, বরং তার টিকিট খুঁজছে। আর টিকিট পেতে সে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে আধুনিক ডিভাইসের মাধ্যমে। সে ডিজিটাল হয়ে গেছে। সে এখন শিয়ালদহের ওয়াইফাই সিগন্যালের মধ্যেই বাস করে, এবং সে হয়তো আপনার ফোনেও কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারে। সতর্ক থাকুন। অশরীরীর মন্তব্য। রিঙ্কুর এই ঘটনাটি আধুনিক প্রযুক্তি ও অতীত আত্মার মেলবন্ধনের এক ভয়ঙ্কর উদাহরণ। এটি শুধু একটি ভূতের গল্প নয়, বরং ডেটা, নেটওয়ার্ক ও স্মৃতির এক অশরীরী জগতের দরজা খুলে দেয়। ছোটু কি সত্যি ডিজিটাল হয়ে গেছে, নাকি সে আমাদের ডিজিটাল জগৎকেই ব্যবহার করছে তার হারানো গন্তব্যে পৌঁছতে? তো বন্ধুরা, আজকের অশরীরী রাত এখানে শেষ হলো। আপনার চারপাশে যদি কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকে, যদি কোনো ভুতুড়ে ঘটনা আপনার জীবনের অংশ হয়ে থাকে, আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আজ রাত যখন আপনার বাড়ির লাইট নেভাবেন, জানালা দিয়ে যখন একটুখানি জ্যোৎস্না আসবে, একবার খেয়াল করে দেখবেন আপনি কি সত্যিই একা। কারণ প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই অশরীরীর রাত। শুভরাত্রি এবং সতর্ক থাকবেন।